আমরা এখনো এই যে রাজগোপাল দা বলছিলেন যে আমরা মানুষের কথা ভেবে এখনো সমস্ত রপ্তানি করে যাচ্ছি, তারপরেও এরা বলবে যে অসম চুক্তি হয়েছিল ভারতের সঙ্গে। দেখুন অয়ন, রাজাগোপাল দা যেখান থেকে শেষ করলেন, আমি যদি সেখান থেকে শুরু করার চেষ্টা করি, ভারতবর্ষ বাংলাদেশকে রাফলি $16 বিলিয়ন মাল বেচে, $2 বিলিয়ন মাল কেনে। এটা শুনলে পরে নিশ্চয়ই বাংলাদেশের অনেকের মনে হবে যে ভারতবর্ষ কত টাকা লুট করছে, মানে যেটা বাংলাদেশের জেনারেল ধারণা। ভারতবর্ষ গোটা বিশ্বে $535 বিলিয়ন এক্সপোর্ট করে, তো সেটা বাংলাদেশ হচ্ছে তার 3% চেয়ে একটু কম, ঠিক আছে। তো তর্কের খাতিরে আপনি ধরে নিন যে বাংলাদেশ আমাদের সঙ্গে সব চুক্তি বাতিল করলো, আমরা কোনো মাল পাঠাবো, তাই তো হবে, তাই হওয়া উচিত। বাংলাদেশের গার্মেন্ট ইন্ডাস্ট্রির পুরো তুলোটা যায় আমাদের থেকে। আমরা যদি তুলোটা পাঠানো বন্ধ করে দিই, তাহলে বাংলাদেশের গার্মেন্ট ইন্ডাস্ট্রি পরের দিন মুখ থুবড়ে পড়বে। রাজাগোপাল বাবু যেটা বললেন, আমি যদি সেটাকে স্ট্রেচ করে বলি, বাংলাদেশ এর আগে চীন থেকে তুলো কেনার চেষ্টা করেছে। চীনা তুলো দিয়ে বাংলাদেশের গার্মেন্ট ইন্ডাস্ট্রি চলবে না, সেই সমস্ত জামা কাপড় ইউরোপ এবং আমেরিকা রিজেক্ট করেছে। সো বাংলাদেশের সমস্যা হচ্ছে, মানে আমি সেটাতে কোনো দোষও দিচ্ছি না। দেখুন, বাংলাদেশের সাধারণ মানুষ, আমরা ডিপ্লোমেসির পরিভাষায় যাকে বলি, একটা মেক্সিকো সিনড্রোমে ভোগে। অর্থাৎ পাশে একটা বড় দেশ থাকলে কি হয়, সেই বড় দেশের সব খারাপ, ওরা আমাদের এইটা নিয়ে নিচ্ছে, ওরা আমাদের ওইটা নিয়ে নিচ্ছে, ওরা আমাদেরকে ইল ট্রিট করে, ওরা আমাদেরকে মেডিকেলের জন্য ভিসা দেয় না, ওরা আমাদের অমুক করে, একটা ধারণা হয়। সেটা সাধারণ মানুষের ধারণা। কিন্তু বাংলাদেশের যারা প্রশাসনে বসে আছে, যে ভদ্রলোক স্বরাষ্ট্র দপ্তরের উপদেষ্টা, তার তো জানতে হবে যে অসম চুক্তি মানে কি। আমি কি এমন বাংলাদেশের থেকে নিয়েছি যে যেটার জন্য ভারতবর্ষকে অসম চুক্তি বলতে হবে। আবার মানে আমি উদাহরণ দিয়ে বলতে চাই, যেহেতু রাজাগোপাল বাবু ব্যাপারটা খুব সুন্দর ব্যাখ্যা করেছে। দেখুন, আমাদের যারা প্রতিবেশী দেশ, আবার আমি বলছি, আমার কিছুটা কাজের অভিজ্ঞতা আছে বলে, যে বাংলাদেশ হোক, নেপাল হোক, মালদ্বীপ হোক, শ্রীলঙ্কা হোক, তারা সবাই এই মেক্সিকো সিনড্রোমে ভোগে। একটা আইডিয়াল উদাহরণ দিচ্ছি, যদি আপনার মাধ্যমে বাংলাদেশের কোনো দর্শক শোনেন, তাহলে এটা বুঝতে পারবেন। বাংলাদেশের দর্শক তো শুনছেনই, কারণ প্রচুর খিস্তি আসছে কমেন্ট বক্সে। তাহলে তারা একটু শুনলে বুঝতে পারবে। দেখুন, 1 বছর আগে, প্রায় 1 বছরের একটু বেশি সময় আগে, আমাদের এক প্রতিবেশী দেশ, পশ্চিমের প্রতিবেশী দেশ মালদ্বীপে মুইজু আসেন, যিনি বেসিক্যালি চীনপন্থী বলে পরিচিত, ঠিক আছে, এবং যিনি মানে চীনের বন্ধু হিসেবেই পরিচিত। সেখানে যদি ভারত বন্ধু যে সরকার ছিল, মানে তথাকথিতভাবে নয়াদিল্লির ঘনিষ্ঠ সরকার, এমডিপি সরকার চলে যায়, তার পরিবর্তে একটা ইন্ডিয়া আউট ক্যাম্পেনের মাধ্যমে মুইজু ক্ষমতায় আসে। এবং আপনি যদি মনে রাখেন যে মুইজু আসার পর মুইজু সরকারের 3 জন মন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী সম্পর্কে খুব অসম্মানজনক কথা বলেছিলেন বলে মুইজু তাকে বরখাস্ত করতে বাধ্য হন। তারপর বিভিন্ন ধরনের টানাপোড়েন চলেছিল। আপনি লক্ষ্য করবেন, সম্প্রতি মুইজু এসে নয়াদিল্লিতে আলাদা করে দেখা করে গেছে। কেন এটা দেখা করলেন? ওই যে রাজাগোপাল বাবু যেটা বললেন, যে তুরস্ক আপনাকে দ্রোণ পাঠিয়ে দিতে পারে, আপনার দ্রোণ কটা লাগে বছরে, কিন্তু আপনার মালদ্বীপের মতো দেশে যখন আপনাকে সমুদ্র গার্ড দিতে আপনার বোল্ডার লাগে, আপনার সস্তা চাল লাগে, আপনার পেঁয়াজ লাগে, আপনার আলু লাগে, ওটা যদি আপনি পাকিস্তান থেকে জাহাজে করে আনতে যান, আর কোচি থেকে 600 কিলোমিটার দূরে যদি আপনার পৌঁছয়, তাহলে খরচের যে আকাশ পাতাল তফাৎটা হয়, সেটা মালদ্বীপের লোকরাও বুঝে গিয়েছে। ওকে, মানে যেটা রাজাগোপাল বললেন, আপনাকে বুঝতে হবে যে, দেখবেন প্রতিবার ঈদের আগে একটা বাংলাদেশের টানাপোড়েন ওঠে যে ভারত পেঁয়াজ পাঠাচ্ছে না। এবার আমাদের নিজেদের কনজামশনকে অনেক সময় বন্ধ রেখে আমাদেরকে বাংলাদেশে পেঁয়াজ পাঠাতে হয়। তার কারণ কি, যে তোমার যা কনজামশন দরকার, সেটা ভারতবর্ষ ছাড়া, যেটা খুব ভালো করে রাজাগোপাল ব্যাখ্যা করলেন, যে ট্রেন পথে কিংবা স্থলপথে আমরা যত তাড়াতাড়ি মাল পৌঁছে দিতে পারবো, তত তাড়াতাড়ি অন্য কোনো দেশ দিতে পারবে না। ওকে, এবার আর 10 সেকেন্ড বলে নিই, এই যে যেই অসম চুক্তি বাতিলের কথা আসছে, যেই অসম চুক্তি, আমি মালদ্বীপের ক্ষেত্রে খুব ক্লোজলি দেখেছি বলে জানি, যেই আপনি বাতিল করবেন, আমি তো বলবো আমার ভাই কনজামশনের পরে পেঁয়াজ পাঠাবো, আমি ভাই আমার কনজামশনের পরে আলু পাঠাবো। কি করবে বাংলাদেশ? একেবারে রাজাগোপাল দা, অসম চুক্তি, এই অসম চুক্তি বাতিল করতে আসবে ভারতের কি করা উচিত?
হ্যাঁ দেখুন, চুক্তি একবার হয়ে গেলে তখন তারপরে দুটো দেশ যদি মানে রাজি হয়, দুটো দেশে রাজি হলে রিভিউ করা যেতে পারে, না হলে গায়ের জোরি করে বলবো না ও চুক্তি মানবো না, তারপরে ভারত ইচ্ছে করলে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যেতে পারে। যাই হোক, সেটা তো তার কোনো রায় আমরা জানি যে বাইন্ডিং নয়, সুতরাং যেখানে ছিল সেখানে গায়ের জুরির ব্যাপারটা আমরা কি হতে পারে জানি, কিন্তু গায়ের জুরি করলে ক্ষতি তো হবে ওদেরই, তাই না? আপনি বলুন যে আমাদের 74 সালে এমওইউ হয়েছিল, আমরা বর্ডারের যে 0 পয়েন্ট থেকে 150 গজের মধ্যে ফেন্সিং করতে পারবো, এবং তারপরে 2010-এ মনমোহন সিংয়ের সঙ্গে শেখ হাসিনার যে কথাবার্তা হয়, তারপরে যে এমওইউ সাইন হয়, সেখানে বলা হয়েছিল কয়েকটা জায়গায় 5টা না 6টা পয়েন্টে ওই 0 পয়েন্টেই আমরা চেকিং করতে, আমরা ফেন্সিং বসাতে পারবো, খুব অল্প জায়গা। এখন সেগুলোকে ওরা তুলছে, আমাদের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে বলছে ওইখানে এগুলো বন্ধ করতে হবে। হ্যাঁ, বর্ডার সিকিউরিটিকে ওখানে আটকে দিয়েছে ওরা, ঠিক আছে, বাধা দিচ্ছে, আমরা না ওই হ্যাঁ ফেন্সিং আমরা দিচ্ছি, কিন্তু ওই কয়েক চুক্তি 2010-এর চুক্তি অনুযায়ী অঙ্গার প্রতাপ আরো 5টা না 6টা জায়গা আছে, সেখানে 0 পয়েন্টে করা যাবে, সে চুক্তিও আছে। কিন্তু আমাদের 1974 সালে যে এটা ছিল এমওইউ ছিল, তাতে 150 গজ ছেড়ে করতে হবে, ঠিক আছে, ওই জায়গাগুলো আমরা করছি না, তার নানান কারণ অবশ্য আছে, যাই হোক সে বিস্তারিত ব্যাখ্যার প্রয়োজন নেই। কিন্তু এখন বলছে ওগুলো অসম, কেন ওগুলো নাকি বাংলাদেশকে বুঝেছেন লোককে খেপিয়ে দিচ্ছে। এখন হচ্ছে কি যে যারা এই যে স্মাগলিংয়ে তো দেখুন কিছু লোকাল লোকেরও বেনিফিটেড হয়, তারা নানানভাবে ক্যারিয়ারের কাজ করে বা নানান কিছু করে, তারা এই সমস্ত এই বর্ডার অর্থনীতি অনেকটাই স্মাগলিং, যেখানে আপনার ক্রস বর্ডার ট্রেডটা আপনি অ্যালাউ করছেন না, সেখানে স্মাগলিংটা থাকে এবং নানান ধরনের উপশমও থাকে বহুদিন। এসব তো আজকের বলে লাভ নেই। আপনার যদি বর্ডার যদি করা না হয়, তাহলে ও দেশ থেকে নিষিদ্ধ জিনিসপত্র আসে, সে আমরা সবাই বুঝি, সেগুলো কি কি হতে পারে জানি, তার বিস্তারিত ব্যাখ্যার প্রয়োজন নেই। এখন ওরা যদি বলে যে এই চুক্তিগুলো বাতিল করবো, আন্তর্জাতিক চুক্তি, এই নয় যে শুনুন, আন্তর্জাতিক চুক্তির নিয়ম হচ্ছে যে পার্লামেন্টে দেশের পার্লামেন্টে র্যাটিফাই করতে হয়, এটাই নিয়ম। সুতরাং এখন কোনো পার্লামেন্ট নেই, কে র্যাটিফাই করবে? সুতরাং ওদের বলার অধিকারও নেই। সুতরাং বুঝতেই পারছেন এমন একটা সংকটে ওরা আছে, যারা নিজেরাই বুঝতে পারছে না। ইলেকটেড হয়ে আসলে বুঝতে পারতাম, ইলেকটেড তারা নয়, গায়ের জড়ি করে বসেছে, এমনকি বিচার ব্যবস্থাগুলো ভেঙে চুরমার করে দিয়েছে। হাইকোর্টে বলে দিচ্ছে না এইসব এভাবেও আসা যায়। চিন্তা করে দেখুন যে হাইকোর্টটা কাজ করে সংবিধান অনুযায়ী, সংবিধানের কোথায় লেখা আছে গায়ের জড়ি করে ক্ষমতা দখল করা যায়? বুঝতে পারছেন কোথায় যে নেমে গেছে দেশটাকে, কোথায় যে বাংলাদেশের এই যে সরকার এসেছে ভয় দেখাবে, যা জন্য তো বেঁচে থাকতে হবে না। আপনার মনে হয় সুপ্রিম কোর্টের বিচারপতিকে গায়ে জোর করে বলে রিজাইন করো। এই যে দেশের অবস্থা, সে দেশের বিচার ব্যবস্থা, প্রশাসন কোথাও একেবারে নিরপেক্ষতা বলে কিছু নেই। সবাই যে যার বাঁচার জন্য চেষ্টা করছে, কিন্তু যে জায়গাটা আপনার ঘোরাতে শুরু করেছিলেন, দিলীপ রায় বলে একজন ভদ্রলোককে দেখালেন, চন্দন মহাজন বলে একজন মানুষকে দেখালেন, তাদের কি অপরাধ? তারা ভারতবর্ষ বোঝে না, অনেকে তো জানে না ভারতবর্ষ কি জিনিস। তারা হিন্দু নামে বেঁচে থাকতে চায়, হ্যাঁ, হরিকীর্তন করে তারা মনে করে শান্তি পাবো, বুঝছেন? বাংলাদেশের সহনাগরিক, তারা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের আর কিছু বোঝে না। তাদেরকে হত্যা করছে, তাদেরকে মারধর করছে, তাদেরকে চাকরি থেকে সরিয়ে দিচ্ছে। বাংলাদেশের যে সিভিল সার্ভিস ছিল, সেখানে যারা হিন্দুরা পড়ে সব নাম বাদ দিয়ে দিয়েছে। এইগুলো বুঝতেই পারছে। এই সংখ্যালঘু যে নিধন, সংখ্যা মানে হিন্দু শূন্য করার প্রচেষ্টা বহুদিন। আমি এইটুকুন বলতে পারি, 1901 সালে আমাদের যে ভারতের তখন অবিভক্ত ভারতের সেন্সাস যেটা ছিল, ওই বাংলাদেশ ওই অঞ্চলে প্রায় 34% হিন্দু ছিল। তারপরে 10 বছর অন্তর যে সেন্সাস হয়, প্রত্যেক সেন্সাসে 1.5% করে কমে যাচ্ছে। আমরা দেখলাম পার্টিশনে বড় কমেছে, বাংলাদেশ সবার সময় কমেছে। আমরা বাংলাদেশ যখন মানে 74 সালে বাংলাদেশে যখন প্রথম সেন্সাস ছিল, 22% হিন্দু ছিল, 22%। সেটা এখন গিয়ে নামিয়েছে 8% গিয়ে দাঁড়িয়েছে। বোঝাই যাচ্ছে যে কোথায় দেশটা চলেছে। সেখানে হিন্দুদের, বুঝেছেন, আমরা দেখেছি আফগানিস্তানে 70-এর দশকে প্রায় 5-6 লক্ষ হিন্দু শিখ ছিল, এখন মাত্র 150টা লোক থাকে, মহিলারা থাকে না। আপনি যদি পাকিস্তানে দেখেন, পাকিস্তান স্বাধীন হওয়ার সময় 14% হিন্দু ছিল, এখন 2%। তো এই বোঝাই যাচ্ছে বোঝাই যাচ্ছে ও দেশের এখন ভারতবর্ষ সব ধর্মের বিশ্ব, পৃথিবীর দ্বিতীয় ইসলাম ধর্মের মানুষ ভারতবর্ষে থাকে। আমরা গর্ব করে বলি সবাইকে নিয়ে আমরা থাকি। আমাদের দেশে যদি দেখেন যারা মুসলমান ইসলাম ধর্মপন্থী, তাদের সংখ্যা কিন্তু বেড়েছে। তার মানে কতটা আশ্বস্তের মধ্যে তারা আছে যে তারা সংখ্যায় বাড়াতে পারছে, বুঝতে পারছেন? কিন্তু প্রায় 5 থেকে এই যে এই ইউনুস জামানা আসার পর থেকে
বহু জঙ্গি ছাড়া পেল, চিন্ময় কৃষ্ণ দাসকে সেই জেলেই থাকতে হলো, এবং আজকে 63 জন তার হয়ে যারা আইনজীবী তাদেরকে আত্মসমর্পণ করতে বাধ্য করা হলো, কারণ তাদেরকে খুন, রাহাজানি, ভাঙচুর, সরকারি কাজে বাধা, এই সমস্ত অভিযোগ দেওয়া হয়েছিল। তবে বিএনপি যারা সাকরেদ আর কি এই ইউনুস জমানায়, তারাও কিন্তু এবার ইউনুসের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছেন। নট ফিট বলছেন বাংলাদেশের জন্য ইউনুসকে। নোবেল জয়ী, শান্তি পুরস্কার জয়ী ইউনুস, মোহাম্মদ ইউনুস, তারা দেশে পেঁয়াজের মূল্য বৃদ্ধি হয়েছে, আলুর মূল্য বৃদ্ধি হয়েছে, জিনিসপত্রের মূল্য বৃদ্ধি হয়েছে, আবার হাসিনা ফেরত আসার একটা ইঙ্গিত আওয়ামী লীগের থেকে পাওয়া যাচ্ছে। দেখুন, যখন আমরা শুনি গ্যাসের মূল্য বৃদ্ধি করা হবে, ইকোনমিক জোন ছাড়া করা যাবে না, তখন আমরা ধরেই নিছি যে আগামী তো আর ইন্ডাস্ট্রি নতুন করে কোনো অবস্থাতে কিন্তু বাংলাদেশে চিন্তা করারও কোনো কারণ নাই। বাংলাদেশে এখন তদারকি সরকার, যার প্রধান নোবেলজয়ী মোহাম্মদ ইউনুস। তিনি আবার অর্থনীতিবিদ। তার রাজত্বে বিপাকে বাংলাদেশের অর্থনীতি। আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি, শিল্প ধুঁকছে, ব্যবসায় নাভিশ্বাস। যখন আমরা শুনি গ্যাসের মূল্য বৃদ্ধি করা হবে, ইকোনমিক জোন ছাড়া করা যাবে না, তখন আমরা ধরেই নিছি যে আগামী তো আর ইন্ডাস্ট্রি নতুন করে কোনো অবস্থাতে কিন্তু বাংলাদেশে চিন্তা করারও কোনো কারণ নাই। এক্সিট পলিসি এটা আপনি আমাদেরকে করে দেয়, কারণ এই জেলে যাওয়ার থেকে বরং একটা এক্সিট পলিসি করলে অন্তত মান সম্মান নিয়ে যারা ব্যবসা করতে পারতেছে না তারা আমরা করে দিতে পারি। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষকে স্বস্তি দিতে অন্তর্বর্তীকালীন সরকার ক্রমান্বয়ে যেন ব্যর্থ হচ্ছে, এটা একটা উদ্বেগের বিষয়। আমরা চাই না যে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হোক, কারণ এটা একটি ব্যাপক গণ আন্দোলনের মধ্য দিয়ে তৈরি। কিন্তু জনগণের প্রত্যাশা এবং জনগণের যে ক্ষুধা, এটা যদি নিবৃত করতে না পারেন, তাহলে তো আপনার এই ব্যর্থতা আর থেকে রাখতে পারবেন না। ইউনিট সরকারের উপর অর্থনীতির চাপ, রাজনীতির চাপ, সুর চড়াচ্ছে বিএনপি, কোমর বাঁধছে আওয়ামী লীগ। আগামী 1 মাসের মধ্যেই একটি পরিবর্তন হতে যাচ্ছে, এবং এই বিষয়টা নিশ্চিত বঙ্গবন্ধু কন্যা জয়িত্রী শেখ হাসিনা ইনশাআল্লাহ মার্চ মাসের পূর্বে বাংলাদেশে আসবে। বাংলাদেশের রাজনীতির প্রধান দুই দল বিএনপি ও আওয়ামী লীগ। গত অগাস্টে দেশ ছাড়েন আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা। তার ভারতে থাকার মেয়াদ বাড়িয়েছে নয়াদিল্লি। আবার চিকিৎসার জন্য লন্ডন গিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। অর্থাৎ বাংলাদেশ যতই অস্থির, পদ্মাপাড়ের রাজনীতির ময়দান এখন ফাঁকা। সেই ফাঁকা ময়দানে কি গোল করতে চাইছেন ইউনুস? বিএনপি এবং আওয়ামী লীগ অবশ্য বুঝিয়ে দিচ্ছে তারা ময়দান ফাঁকা ছাড়বে না। আগামী 1 মাসের মধ্যেই একটি পরিবর্তন হতে যাচ্ছে, এবং এই বিষয়টা নিশ্চিত বঙ্গবন্ধু কন্যা জয়িত্রী শেখ হাসিনা ইনশাআল্লাহ মার্চ মাসের পূর্বে বাংলাদেশে আসবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষকে স্বস্তি দিতে অন্তর্বর্তীকালীন সরকার ক্রমান্বয়ে যেন ব্যর্থ হচ্ছে, এটা একটা উদ্বেগের বিষয়। আমরা চাই না যে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হোক, কারণ এটা একটি ব্যাপক গণ আন্দোলনের মধ্য দিয়ে তৈরি। কিন্তু জনগণের প্রত্যাশা এবং জনগণের যে ক্ষুধা, এটা যদি নিবৃত করতে না পারেন, তাহলে তো আপনার এই ব্যর্থতা আর থেকে রাখতে পারবেন না। নিউজ 18 বাংলা। সুমনদা, বাঘের পিঠে চেপে বসেছেন মোহাম্মদ ইউনুস। এখন কি নামা সম্ভব? বিএনপি আর আওয়ামী লীগ যাই দাবি করুক, আওয়ামী লীগের নেতা যে বলছেন মার্চে চলে আসবেন হাসিনা, অদূর ভবিষ্যতে সম্ভব যতক্ষণ না বিএনপি জামাত রয়েছে ওখানে। মিউট। নেত্রী হিসেবে শেখ হাসিনা ফিরবেন কিনা ইত্যাদি প্রশ্নের উত্তর আমার কাছে নেই। কিন্তু রাজাগোপাল বাবু যেটা বলেছিলেন আমি সেটাকে আবার স্ট্রেচ করার চেষ্টা করি। আমরা যখন এখানে অন্তর্বর্তীকালীন সরকার বলছি বা ইত্যাদি বলছি, আসলে এরা কারা? এরা রাস্তার মিছিল করে গায়ের জোরে বসে পড়া একদল লোক, প্লেন অ্যান্ড সিম্পল। এর বাইরে কিছু নেই, কেউ নির্বাচিত সরকার নয়। এবং রাজাগোপাল বাবু ঠিকই বলেছেন যে সংবিধান কোথায়, এরা তো সংবিধানই তুলে দিতে চাইছে। প্রথমত এরা 30শে জানুয়ারি 31শে ডিসেম্বর একটা মিটিংই ডেকেছিল যে মুজিববাদের কবর দিতে চাই, সংবিধানের কবর দিতে চাই।
আরে সংবিধান না থাকলে তুই সমন্বয় কি বা কিসের, আর তুই প্রধান উপদেষ্টাই বা কিসের? সংবিধানের জোরেই তো তুই এখন অব্দি চালাচ্ছিস। দেখুন, আমি আবার বলছি, আমি কোনো মানে মানে কোয়ালিটেটিভ আলোচনা যেতে চাই না, আমি মানে ব্রড স্পেকট্রামে ব্যাপারটা ধরতে চাই যে যেটা বাংলাদেশে চলছে সেটাকে মানে একদম মানে খুব গোদা বাংলায় বললে বলে মবক্রেসি, অর্থাৎ এক ধরনের রাস্তার জোরে আপনি গায়ের জোরে ক্ষমতা দখল করে আছেন। আপনি না নির্বাচন করছেন, আপনি নির্বাচনে জিতুন না, নির্বাচনে জিতে এসে আপনি বলুন যে আমি এইগুলো পরিবর্তন করছি। আপনার এখন বলার অধিকার কি আছে? আপনি বলছেন যে আপনারা বিপ্লবের মাধ্যমে এসছেন, তো যদি বিপ্লবের মধ্যে আসেন তাহলে আবার আপনি এই সমন্বয়ক, প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতি, আর্মি এগুলো থাকে কি করে? বিপ্লবের পরে তো দেশে কোনো আর্মি থাকে না, বিপ্লব মানে তো আর্মিকে আপনি ছুড়ে ফেলে দিয়েছেন। তার মানে আপনি পুরনো সেট আপে থেকে সমস্ত সুবিধা ভোগ করে একটা মবক্রেসি চালাতে চাইছেন। এরকম ঘটনা মানে ভারতবর্ষ চেষ্টা হয় না তো আমি বলছি, কিন্তু সমস্যা হচ্ছে যে এইটা কতদিন চলবে। বাংলাদেশের ক্ষেত্রে আমি মনে করি যে আমেরিকা একটা ভুল এক্সপেরিমেন্ট করেছে, যেটাকে যত তাড়াতাড়ি ডোনাল্ড ট্রাম্প কারেকশন করবেন 20 জানুয়ারি ক্ষমতায় এসে তত তাড়াতাড়ি ভালো। এটা সৌভাগ্যের বিষয় যে বাংলাদেশের ক্ষেত্রে যারা সিদ্ধান্ত নেবেন মার্কিন প্রশাসনের তরফে তাদের মধ্যে অনেকেই ভারতীয় বংশোদ্ভূত, সেটা কাশ প্যাটেল এফবিআই এর ডিরেক্টর হোক, তুলসী গাবার্ড হোক, অনেকে। এটাও শোনা যাচ্ছে যে বাংলাদেশে যিনি মার্কিন রাষ্ট্রদূত হয়ে যাবেন তিনিও ভারতীয় বংশোদ্ভূত। ফলে সেই ভারতীয় বংশোদ্ভূতকে দেখে এই যে সমন্বয়করা, জামাতিরা তখন কি বলবেন আমি সেটা জানতে চাই। বেশ, আমার সময় একদম শেষ হয়ে আসছে, আমি রাজাগোপাল দাকে দিয়ে একটু শেষ করি। রাজাগোপাল দা, বুমেরাং হয়ে যাবে না তো এই যে বিএনপি পর্যন্ত এখন মুখ খুলতে শুরু করেছে, বৈষম্য বিরোধী যে ছাত্র সংগঠন তারাও মুখ খুলতে শুরু করেছে, কারণ পেটের টান তো বড় টান। হ্যাঁ, দেখুন, যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে যারা ক্ষমতায় নিয়ে এসেছিল অ্যাডভাইসারি বোর্ডকে বা এখনকার যিনি যারা আছেন তারা ভেবেছিল যে সংবিধানে যেটা বলা আছে পার্লামেন্ট ভেঙে দিলে 90 দিনের মধ্যে নির্বাচন হবে। তারা ভেবেছিল নির্বাচন হবে এবং বিএনপি ভেবেছিল আওয়ামী লীগ নেই, একেবারে গোল করে দেবো ফাঁকা মাঠে, বুঝেছেন, এটাই ভেবেছিল। কিন্তু ইউনিসের যে নিজস্ব অ্যাম্বিশন আছে না, তিনি কেন সহজে সরবেন, বুঝেছেন? বা এখন যার উপদেষ্টা মণ্ডলীতে আছে তাদের অ্যাম্বিশন আছে, তাদের জামায়াতের সঙ্গে তাদের যোগাযোগ আছে। সুতরাং যত দেরি হবে তত তো বিএনপি চান্সটা তো কমবে, এটা তো বোঝা যাচ্ছে। তারপরে যে লোকটা আপনারা যাকে দেখাচ্ছেন সে লোকটা বলেছিল ভারতের জিনিস পড়াবো, আজকে সে বলছে যে জিনিসের দাম বেড়ে যাচ্ছে, বুভুক্ষ মানুষের কথা উনি বলছেন। বোঝা যাচ্ছে সুর ওদের পাল্টাচ্ছে, ওরা বুঝতে পারছেন ক্ষমতা ভেবেছিল খুব কাছেই। হ্যাঁ, যেভাবে এই বিএনপি নেতা নেত্রীরা মানে যে ভিডিওগুলো আসছে মারাত্মক, সব বিএনপি যেভাবে মস্তানি শুরু করেছেন ভাবা যায় না। যাই হোক, সেগুলো তারা ভাবছেন ক্ষমতা এসে গেছি বুঝি, কিন্তু সেটা প্রায় হাতছাড়া হতে চলেছে। এখন জানি না, যিনি বলছেন 1 মাসের মধ্যে শেখ হাসিনা আসবেন, মার্চ মাসে 1 মাস কি 2 মাসের মধ্যে আসবেন, তার ভিত্তিটা কোথায় এখনো আমরা বুঝতে পারছি না। যাই হোক, কিন্তু একটা সত্যি কথা, আওয়ামী লীগের কিন্তু বিরাট বেস কিন্তু এখনো আছে, তারা সবাই ঘরে মানে চুপ করে আছে, তারা ওয়েট করছে কোনো কিছু বড় সিদ্ধান্ত। ট্রাম্প 20 জানুয়ারির পরে তুলসী গাবার্ড, তিনি তো যিনি ন্যাশনাল ইন্টেলিজেন্সের চিফ, তিনি ভারতীয় নন, তিনি সামোয়ার মানুষ, হাওয়াইতে পড়াশোনা করেছেন। তো যাই হোক, তো উনি কিন্তু ইসকনের মেম্বার, উনি কিন্তু ওনার বিভিন্ন বক্তৃতা আমি শুনেছি মানে সোশ্যাল মিডিয়াতে, তাতে কিন্তু প্রচণ্ড বিদ্বেষ রয়েছে যারা ইসকনের হিন্দুদের উপর বাংলাদেশে আক্রমণ করে। এই বিদ্বেষ আমরা কিন্তু এত জোরালো বক্তব্য কারোর কাছে শুনিনি। তো উনি যদি মানে যখন আসছেন ক্ষমতায়, আমরা আশা করবো যে 20 তারিখে না হলো কিছুদিনের মধ্যেই কিছু একটা হবে। এবং খেয়াল রাখতে হবে, আমি একটা কথা বলি, শেষ করে সময় কমে যাচ্ছে, ট্রাম্প কিন্তু ব্যক্তিগতভাবে ইউনুসকে পছন্দ করেন না। এবং কেন করেন না? কেননা মানে এই মানে গ্রামীণ ইউএসএ, গ্রামীণ ব্যাংক, তারা কয়েক লক্ষ ডলার কিন্তু এই ক্লিন্টন ফাউন্ডেশন, যাদের সঙ্গে ডেমোক্র্যাটদের ডেমোক্র্যাটের একটা অঙ্গ ক্লিন্টন ফাউন্ডেশন, হিলারি ক্লিন্টন এবং আমাদের প্রেসিডেন্ট ক্লিন্টন, তাদের যোগ রয়েছে, ডিপ স্টেটের যোগাযোগ রয়েছে। এবং এরা যে মানে ব্যাপকভাবে ট্রাম্পের বিরোধী, এটা প্রমাণিত। ট্রাম্প জিজ্ঞেস করেছেন হু ইজ দ্যাট
মাইক্রো ফিন্যান্স পার্সন, বুঝেছেন, উনি ওর ছেড়ে কথা বলবেন না। তো যাই হোক, দেখা যাক, আমরা কিন্তু আশা করব ভারত যখন বলবেন, আপনারা এখানে গালাগাল দেবেন, আপনারা কমেন্ট বক্সে লিখবেন বাংলাদেশ নিয়ে তোমাদের এত মাথা ব্যথা কেন। নিশ্চয়ই বাংলাদেশ নিয়ে আমাদের মাথা ব্যথা থাকবে, সংখ্যালঘু নির্যাতন যতদিন অবধি চলবে, আপনাদের বর্ডার, আমাদের বর্ডারে যতদিন না পর্যন্ত কাঁটাতারের বেড়া দিতে দেবেন, আমাদেরকে স্বাধীনভাবে। হ্যাঁ সুমনদা, আমাদের বাংলাদেশ নিয়ে কোনো মাথা ব্যথা নেই। কোনো ভারতীয় মুসলমান নিজের ভারতীয় পাসপোর্ট সারেন্ডার করে বাংলাদেশের পাসপোর্ট নিতে যাবেন। ওনারা শুধু এনশিওর রাখুন যে বাংলাদেশি হিন্দুরা ওখানকার নাগরিকত্ব বিসর্জন দিয়ে যেন ভারতবর্ষে না আসে। আমরা এইটুকু হলেই আমরা সন্তুষ্ট আছি। আমাদের বাংলাদেশ নিয়ে কি মাথা ব্যথা। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। আবার কালকে জনতার দরবার।